দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৩ জেলা ঝিনাইদহ, যশোর ও চুয়াডাঙ্গার ভারতীয় সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালানের অন্যতম পথ বা রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। জেলাগুলোতে ভারতে পাচারের সময় প্রায়ই স্বর্ণের বড় বড় চালান ধরা পড়ে। তবে আটক হন শুধু স্বর্ণ বহনকারী বেকার তরুণ, ভ্যান চালক, রিকশা চালক বা গ্রামের মানুষেরা। মামলার রায় হলে সাজাও হয় শুধু তাদের, কিন্তু চোরাচালানের মূল হোতাদের খুঁজে বের করতে পারে না পুলিশ। বার্তাকক্ষ থেকে আজকের আলোচনা, ধরা পড়ছে যত, চোরাচালান হচ্ছে তার থেকেও অনেক বেশি। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তাকক্ষ থেকে। সাথে আছে আমি নিকিতা নন্দিনী। দর্শক, বার্তাকক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর অনলাইনে ডেপুটি হেড অফ রিপোর্টিং রাজীব আহমেদ। রাজীব ভাই, আমরা স্বর্ণ চোরাচালান নিয়ে আজ আলাপ করব এবং সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হবার পরে আসলে এই বিষয়টি নিয়ে নতুন করে আবার আলোচনা হচ্ছে। শুরুতে যদি একটু রুটটা প্রসঙ্গেই জানতে চাই, আমাদের ছাপা পত্রিকার প্রথম পাতাতেও এই প্রতিবেদনটি এসেছে যে ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা স্বর্ণ চোরাচালান এই রুটে সবচেয়ে বেশি হয়। এই তিনটি এলাকা ঠিক কবে থেকে স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে তৈরি হলো? এগুলোর তো আসলে কোনো গবেষণা নেই, মানুষ যেটা বলে আমরা সেটা, ওখানকার পুরনো লোকেরা যেটা বলে তাতে দেখা যায় যে 80-র দশকে প্রথমে এটা শুরু হয়েছিল। ভারতে যেতে হলো ভিসিপি, ভিসিআর, ভিডিও ক্যাসেট রেকর্ডার, যেগুলো ওখান থেকে মাদক আসতো, নানা ধরনের পণ্য আসতো। তারপরে গিয়ে এটা যোগ হয়, গরু আসতো। তারপরে গিয়ে 90-এর দশকে গিয়ে যোগ হয় হলো গিয়ে স্বর্ণ। এবং স্বর্ণ চোরাচালান যেহেতু খুবই লাভজনক, সেহেতু এটা তো আর সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না, কারণ সাধারণ মানুষ স্বর্ণ কোথায় পাবে? স্বর্ণ তো এটার একটা বড় নেটওয়ার্ক বা চক্র আছে। সেই চক্রই মূলত এই পুরো বাংলাদেশের ওই সীমান্ত ঘেঁষা বিভিন্ন জেলা দিয়েই হয়। তবে আমরা দেখতে পাচ্ছি যে এই 3টা জেলা থেকে বেশি হয়। এবং আপনি দেখবেন যে বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড, ওরা গত বছর 2023 সালে 280 কেজি স্বর্ণ জব্দ করেছে সীমান্ত এলাকা থেকে। বর্ডার গার্ড এবং পুলিশের তথ্য অনুযায়ী যে ওই সময়টায় 130 কেজির মতো হয়েছে এই 3 জেলায়। তার মানে এটা বোঝা যাচ্ছে যে সবচেয়ে বেশি এই 3টা জেলা দিয়েই সোনা চোরাচালান হয়। এবং একই সাথে যে মানে সাজা হয়তো আসলে স্বর্ণ বহনকারী যে ব্যক্তিটি, সেই ব্যক্তিটির যাকে আসলে কাজটা দেয়া হয়েছে, আবার মামলা হলেও দেখা যাচ্ছে যেটি বললাম যে সাজা হয় তাদের। তো সেই ক্ষেত্রে মূল হোতা বা মূল পরিকল্পনাকারী বা মূলে যিনি আছেন, সে সবসময় আড়ালে থেকে যাচ্ছেন, তাকে ধরতে পারছেন না পুলিশ বা ধরতে হিমশিম খাচ্ছে। এইটার সমাধান আসলে কি? না, যিনি, আমরা অনেকগুলো কেস বিশ্লেষণ করেছি, তাতে দেখা যাচ্ছে যে একজন ভ্যান চালক, গ্রামের একজন তরুণ অথবা বেকার তরুণ, অথবা গ্রামের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, এরাই মূলত এই সোনা বহনের কাজটা করেন। এখন ধরেন 1 কেজি সোনার দাম এখনকার বাজার মূল্যে প্রায় 98 লাখ টাকা। তো একজন ওই মানুষের পক্ষে কি সেটা কেনা সম্ভব? বা সে ওপারে কার কাছে দিয়ে যাবে? এটা তো তাকে শুধু বহন করার দায়িত্বটা দেওয়া হয়েছে। এখন ওই ব্যক্তি যখন ধরা পড়লেন, ওনাকে যিনি দিয়েছেন নিশ্চয়ই উনি তার নাম জানেন। তো পরের জন যিনি দিয়েছেন তিনিও নিশ্চয়ই তার উপরে আরেকজনের নাম জানেন। একেবারে নাম জানেন না বা একেবারে নেটওয়ার্কটা শনাক্ত করা সম্ভব না, এটা আসলে আমার মনে হয় না। বিষয়টা হলো, আমি এটা দমন করতে চাই কিনা। না, আমি কিছু কিছু স্বর্ণ উদ্ধার দেখাবো, আবার কিছু কিছু স্বর্ণ ধরবো, কিন্তু সীমান্ত দিয়ে পাচার হতেই থাকবে। বলা হয় যে সীমান্ত দিয়ে যত চোরাচালান হয়, তার যত ধরা পড়ে তার অন্তত 4 গুণ বেশি চোরাচালান হয়। আপনি দেখেন যে ভারতে বছরে প্রায় 80,000 কেজি সোনা চোরাচালান হয়ে ঢোকে। সেটার একটা রুট হলো গিয়ে বাংলাদেশ, একটা রুট মিয়ানমার, একটা রুট নেপাল এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো দিয়েও ঢোকে, আমাদের অন্যান্য থেকেও। তো বাংলাদেশ একটা বড় রুট। এটার কারণ হলো ভারতে আপনার স্বর্ণ আমদানিতে হলো 18%, 18.5% কর এবং অন্যান্য ট্যাক্স, শুল্ক।
চোরাচালান করা স্বর্ণের দাম পড়ে পার কেজিতে প্রায় 8 থেকে 9 লাখ রুপি, বাংলাদেশে 11 থেকে 12 লাখ টাকা। তো এই কারণেই ওখানে যেহেতু প্রচুর ডিমান্ড আছে, সেই কারণেই চোরাচালানিটা হয় এবং এটা গত কয়েক দশক ধরে হয়ে আসছে। এটা বন্ধের আসলে সেই রকম বড় ধরনের চেষ্টা কখনো আমরা দেখি নাই এবং রাঘব বোয়ালদের ধরতে বা পেছনে যারা মূল ব্যক্তি থাকেন তাদের ধরতে দেখি নাই, বরঞ্চ তাদের মধ্যে খুনোখুনির পরে জানা যায় আসলে এই বিরোধটা থেকে এটা ঘটনা কোথায় ছিল। এই যেটি বললেন আমাদের প্রতিবেদনেই আছে যে 1 বছরে 3 জেলার মানে এই 3 জেলার সীমান্তে 130 কেজি স্বর্ণ জব্দ, এর বাজার মূল্য 128 কোটি টাকা এবং এই ঘটনাগুলো নিয়ে মামলা হয়েছে 53টি। সংশ্লিষ্ট ব্যক্তিরা যে কথাটি বলছেন যে যেই পরিমাণ স্বর্ণ ধরা পড়ছে, চোরাচালান হচ্ছে তার থেকেও বেশি, এই জায়গাটিতেও আসলে কতটা ঘাটতি রয়ে গেল তদন্তের ক্ষেত্রে? ধরুন সীমান্ত তো অনেক বড়, সেখানে কিছু জায়গায় কাঁটাতারের বেড়া আছে, ভারতীয় সীমান্তে কিছু জায়গায় কাঁটাতারের বেড়া নেই। এখন বিজিবির পক্ষে তো পুরো জায়গাটা সব সময় পাহারা দিয়ে রাখা সম্ভব না। তো যেটা হয় যে যারা চোরাচালানকারী নেটওয়ার্কটাকে যদি ধরে ফেলা সম্ভব হয় তাহলে এটা নিয়ন্ত্রণ করা অনেকটা সম্ভব। জি, এবং একই সাথে আমি শেষ করতে চাইবো আনোয়ারুল আজিম খুনের যে ঘটনাটি দিয়ে এই নেপথ্যে মানে আমরা তো নানান রকমের তদন্ত প্রতিবেদনের পরেই জানতে পারলাম যে একটা চোরাচালান কেন্দ্রিক বিষয়ই ছিল, বিরোধ ছিল। এর যে মূল পরিকল্পনাকারী অর্থাৎ আখতারুজ্জামান, তার আনোয়ারুল আজিমের বন্ধুই তিনি ছিলেন, সেই আখতারুজ্জামানের বিরুদ্ধেও কোনো মামলা নেই। তো এটা আসলে কিভাবে হয়? মানে আমরা জানতে পারছি যে তিনি এই স্বর্ণ পাচারকারী একটি চক্রের প্রধান, একটি খুনের তিনি মূল হোতা, কিন্তু আবার তার বিরুদ্ধে কোনো মামলাও নেই। বিষয়টা হলো যে আমরা এই রিপোর্টটা করার সময় পুলিশ বাহিনীর মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং জেলা পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। ওনারা একটা কথাই বলেছেন যে ওনারা আসলে তদন্তে গাফিলতি করেন না, কিন্তু যেহেতু মাঠ পর্যায়ে যারা কাজ করেন চোরাচালানি, তাদের কাছ থেকে তথ্য পাওয়া যায় না, তারা উপরের লোকগুলোকে চেনেন না। এটা ঠিক ওনারা হয়তো বক্তব্যটা দিয়েছেন নিজেদের দায় এড়ানোর জন্য বা নিজেদের বক্তব্য একটা দিতে হয় তাই দিয়েছেন, কিন্তু আমরা অনেক কেসে দেখি, অনেক ক্ষেত্রে দেখি যে সরকার যখন, পুলিশ বাহিনী যখন খুব গভীরভাবে তদন্ত করে তখন অনেক কিছু বেরিয়ে আসে। জি, যেমন আনারুল হত্যার ঘটনাটাই ধরেন, ভারতে খুন হলেন, খুব দ্রুত কিন্তু বাংলাদেশে অপরাধী কয়েকজন ধরা পড়ে গেল। জি, পুলিশ ধরতে পারবে না এটা আমি বিশ্বাস করি না। বিষয়টা হলো তারা কি গভীরভাবে তদন্ত করেন কিনা, তারা কি সেই ব্যক্তি পর্যন্ত যেতে চান কিনা, সেই ব্যক্তি পর্যন্ত গেলে, মূল ব্যক্তি পর্যন্ত গেলে খুব বড় কিছু নাম বেরিয়ে আসবে কিনা, যে নামগুলো আসলে তারা বের করতে চান না, সেই বিষয়টা হলো মূল বিষয়। তাহলে আর কত সময় আমরা অন্ধকারে থেকে যাব রাজীব ভাই? আমি প্রশ্নটা একেবারেই মানে আপনার বিশ্লেষণ জানতে চাই। এটা চোরাচালানিদেরকে ধরা হয় না। ভারতে আমরা দেখি যে যারা গরু চোরাচালান করে তাদেরকে এই বিজেপি সরকার এসে কিছু ব্যবস্থা নিয়েছে বা হয়েছে, কিন্তু বাংলাদেশে যারা চোরাচালানির সঙ্গে যুক্ত তারা তো একসময় মন্ত্রীও হয়েছে, সংসদ সদস্যদের নামও আসছে। জি, আসলে ধরতে চায় না দেখেই ধরা হয় না। রাজীব ভাই ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। এই বিষয়গুলো নিয়ে সামনে নিশ্চয়ই আরও আলাপ করতে পারবো। দর্শক, আমার সাথে আছেন রাজীব আহমেদ। আমরা আলাপ করলাম যে প্রতিবেদনটি নিয়ে, সেটি কিন্তু আজকের প্রথম আলো ছাপা পত্রিকার প্রথম পাতায় এসেছে। এর শিরোনাম, ধরা পড়েন শুধু বাহকেরা, আড়ালে রয়ে যান বড়রা। আপনি কি ভাবছেন? আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। একই সাথে কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে সেটিও জানাতে পারেন। আমরা চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলো পড়ে সেসবের উত্তর দেবার। আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।